আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও সেই ওয়াকার এই মুহূর্তে দেশের আ দুষ্ট চক্রের মূল যিনি কেন্দ্রবিন্দুতে আছেন, যার পরামর্শে দেশের আ ইউনূস সরকারকে একটা বাজে পরিস্থিতিতে ফেলা এবং বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য হিসেবে পরিণত করার জন্য যা করা প্রয়োজন সবকিছুই ক্যান্টনমেন্টে বসে করছেন এবং ওয়াকারের সাথে হাত মিলিয়েছেন বেশ কিছু জেনারেল এবং সিনিয়র অফিসাররা। যাক, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আজকে আলোচনা করব। আমরা ১ম এই চলে যাচ্ছি কর্নেল মুস্তাফিজ আপনার কাছে। আপনি এই বিষয়গুলো জানেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি মূলত এই খবরটি জানিয়েছেন আমাকে। তো আমরা জানতে চাই যে কি হচ্ছে আসলে হঠাৎ করে খালেদা জিয়ার এই সরি বদমাইশ মহিলার নামও মুখে আসে না। সে খালি শেখ হাসিনা বলতে গেলে খালেদা জিয়া চলে আসে। তো শেখ হাসিনার খালাতো ভাই ফুফাতো ভাই আ আ তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে গতকালকে। তো হঠাৎ করেই শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের মতো এই ধরনের অফিসারদেরকে ওয়াকার কাছে টানছে এর কারণ কি? আসসালামু আলাইকুম। আ এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই জেনারেল ওয়াকার কোন কিছুতে ব্যাক ফুটিং এ থাকে তখন ওই শেখ হাসিনা রেজিমের মতো এক পার্টিকে তারা নিয়ে আসে হচ্ছে তাকে আবার সামনের লাইমলাইট এ নিয়ে আসার জন্য। তো এইটা ন্যক্কারজনক যেটা দেখলাম গতকালকে দেখলাম যে সার্জিস আলম পোস্ট দিয়েছে জেনারেল ওয়াকার কি কাজ করেছে। আম আ জুলাই অভ্যুত্থানের যাদের সিএমএইচে ভর্তি করেছে তাদেরকে কিভাবে সহায়তা করেছে এবং এর সাথে একটা সমসাময়িক তুলনাও করেছে যে কোন অ্যাডভাইজার এর কাছে যায়নি। এটা বোঝাই যাচ্ছে যে নির্লজ্জভাবে আ তাকে হাইলাইট করার চেষ্টা করতেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে আমি আমার প্রতিটা শোতে আমার নিজস্ব লাইভে একটা জিনিস বারবার বলে আসছি যে বাংলাদেশে এখন যে সমস্যাগুলো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক যত কিছু আছে সবকিছুর এট লিস্ট 60% অফ হয়ে যেত যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হতো। এর কারণটা কি? এখন পর্যন্ত যত কিছু আছে সবকিছুর পিছনেই কর্নেল সরি এই জেনারেল ওয়াকার তার যে অরিজিনাল প্ল্যান আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনারা তো খুব খুশি যে পুলিশের আইজিপি কে জেলে ভরা হইছে। তাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে এবং তাকে সে রাজসাক্ষী হয়েছে। অথবা দেখেন যে এই আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা ছিল, যেমন আমরা সেনাবাহিনী গুলি করেছে স্পষ্ট দেখেছি। কিন্তু তার সেনাপ্রধান তাকে কি আমরা অ্যারেস্ট করেছি? নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান হেলিকপ্টার থেকে গুলি করেছে বা আর্মি এভিয়েশন এর যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, তাদের কি করেছি? তাদের কিন্তু আমরা করিনি। আ সো এইখানে আপনি দেখেন যে জেনারেল ওয়াকারের প্ল্যান কি? আওয়ামী লীগ আমলের যারা ছিল, আওয়ামী লীগ আমলের যারা ছিল তাদেরকে মনে করেন একটা সিচুয়েশন যদি হয়, সিচুয়েশন মানে কি আমরা যে বারবার শুনি, আপা চলে আসবে, এরা চলে আসবে। কিছুদিন পরে হাইপ উঠে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে। তখন আওয়ামী লীগের ইয়ার মধ্যে একটা খুশির বন্যা বয়ে যায়। ইন্ডিয়ান মিডিয়া গুলোতে হাইলাইট করা শুরু করে। এটা তো স্পষ্ট বোঝা যায় যে জেনারেল ওয়াকার কাদের প্ল্যানে কাজ করছে। এই যে দেখেন আ ঢাকাকে একটা ক্রাইসিস সিচুয়েশন যদি হয়, ঢাকাকে কন্ট্রোল করার জন্য কে থাকবে? 9 জিওসি ইস ভেরি ইম্পোর্টেন্ট। কার লোক? সেই শেখ হাসিনা আমলে যে ছিল। ডিজি-বিজিবি সেই একই লোক যে যার আদেশে কর্নেল রেদওয়ান পাবলিকের দিকে গুলি করেছিল। এই যে তার যে লোকগুলো আছে এবং ঢাকার যে কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে। ইভেন আনফরচুনেটলি যেটা আমি অনেকদিন ধরে আশা করতেছিলাম যে ডিজিএফআই, এনএসআই এই ২ টাকে সরকার যেহেতু এটা সরকারের অধীনে তাদের কন্ট্রোলে আনবে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে দেখতেছি তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে এখন পর্যন্ত আনতে পারে নাই। এবং এইটার ডিভাইস হিসাবে এই যে লাস্ট যে আ প্রমোশন বোর্ড যেটা হয়েছে এর মধ্যে একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ব্রিগেডিয়ার কর্নেল আহসান যে কিনা এখন বর্তমানে আছে রংপুর ক্যান্ট পাবলিকের প্রিন্সিপাল তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে। তার আমলনামা কি? সে হচ্ছে বেসিক্যালি আ লে আ আ জেনারেল ওয়াকারের শ্যালক এবং জেনারেল মুস্তাফিজের ভাগিনা সম্ভবত। সো এই সূত্রে এই অফিসারকে আ আমি নিজে যখন প্যারা কমান্ডোর অধিনায়ক ছিলাম, তখন একবার হঠাৎ করে শুনতে পারলাম যে আ এসএসএফ একটা কনফারেন্স হয়েছে। কনফারেন্সের মধ্যে ডিসিশন হয়েছে যে ঢাকার ৩ টা সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এদেরকে আওয়ামী লীগের আপনার লোক হইতে হবে। সিকিউরিটি ক্লিয়ারেন্স হইলে হইতে হবে না। মানে হচ্ছে আই এম গোইং টু বি আউট যেহেতু আমি সিও প্যারা কমান্ডো ছিলাম। এই কথা শোনার ১ সপ্তাহের মধ্যে আমার পোস্টিং চলে আসছে মিশনে, ইউএন মিশনে। আমি যেখানে ২ টা মিশন করছি বেশি দিন হয় নাই। আমাকে 3rd মিশনে কারণ আমি তো কোন ঘাপলা করি নাই তাড়াতাড়ি সরায় দেওয়ার জন্য। এখন এরকম একটা পরিস্থিতিতে আপনা লোক, এই হচ্ছে আওয়ামী লীগের আপনা লোক। এই আহসানকে ডিজিএফআই, র‍্যাব দুটাতেই প্যারালালি বিএনপিকে সাইজ করার জন্য প্লাস হচ্ছে ২০১৮ এবং ২৪ এর নির্বাচনে সে খুব মানে আ আ যে ১ম টা হচ্ছে জেনারেল আবিদিন, তারপরটা জেনারেল আকবরের আন্ডারে
আমরা সবাই জানি যে মেজর জেনারেল আবিদিনকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়েছিল এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য। এই টাকার একটা অংশ ডিস্ট্রিবিউশন করেছে হচ্ছে এই আহসান, এবং এর মাধ্যমেই পরবর্তীতে এই মেজর জেনারেল আহসান কিন্তু ওই টাকার একটা অংশ নিয়ে চলে গেছে। এই লোকের যেরকম টাকা পয়সা নিয়ে সমস্যা আছে, তার দ্বারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রাউন্ডে ছিল, তারা নির্যাতিত হয়েছে। শুধু তাই না, এই আমরা যে যে জানি যে বিচারপতি সিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে প্রেশার করার দেওয়ার জন্য এই আহসানের মাধ্যমে তার নিকটাত্মীয়দেরকে এনে টর্চার করে তাদেরকে ইয়া করা হয়েছে, এবং একেই দেওয়া হয়েছে হচ্ছে এখন ব্রিগেডিয়ার জেনারেল প্রমোশন দেওয়া হয়েছে। আপনি এখন একটা জিনিস দেখেন যে জেনারেল ওয়াকারকে সেই আহ তাহাজ্জুদ পড়া, নামাজি ইমামতি করা, এবং ছোটবেলা থেকেই তার প্রসপেক্টটা বলতেছে তাকে ৫ ওয়াক্ত নামাজ পড়া, ওই ক্যাটাগরিতে ফেললে হবে না। সে অলরেডি এভিল, অলরেডি ধাপে 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 প্রথম থেকেই জেনারেল ওয়াকারের জিনিসটা আমরা বলে আসছি, কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন, সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুতেই বলে আসছেন যে উনিই হচ্ছে সেই নাটের গুরু। যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে, এবং সে যখনই একটু বিপদে পড়তেছে, তখনই এই তার কেনা মিডিয়া, তার কেনা বট, এবং বর্তমানে যারা অথেন্টিক লোক লাইক সার্জিস এখন তার পক্ষে পড়ে দিচ্ছে। হ্যাঁ, সে বেঁচে চিকিৎসা পাচ্ছে, এটাতে কোনো ভুল তথ্য সে দেয় নাই, কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বানানোর চেষ্টা করতেছে অন দ্য প্রেজেন্ট কনটেক্সট, হোয়ার সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে। এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে, আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই, আমি 28 বছর চাকরি করেছি, এর মধ্যে নাম্বার অফ টাইম বা এইসব তো ইনহেড অফ সিভিল পাওয়ারে কাজ করেছি, আমি জীবনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না পাইলেও আমরা যখন মাঠে নেমেছি, পাবলিক আমাদেরকে রেসপেক্ট করেছে। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ। জি, আমরা এই সুমন ভাইকে দিয়ে শেষ করব আজকে। সুমন ভাই যেটা বলছিলেন, কর্নেল মুস্তাফিজ ভাই, যে ওয়াকারি হচ্ছে গিয়ে নাটের গুরু। তো এই যে সাম্প্রতিক কিছু ঘটনাও আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে মাইলস্টোনে সেনাবাহিনীর ইন্টারনাল একটা অর্ডারের একটা এসছে কালকে আমার কাছে, যেখানে ওনারা অর্ডার করছেন যে যারা যারা মাইলস্টোনের ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে, সেনাবাহিনীর এই লাশ চুরি করার ব্যাপারে কথা বলে, তাদের অনেককে তারা বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন, এবং এই ঘটনা ঘটেছেও, তাদের অর্ডারই শুধু হয়নি, এটা এক্সিকিউট হয়েছে। এরপরে হঠাৎ করে আমরা একটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম যে সার্জিস তিনি মানে ওয়াকারের ব্যাপারে খুব পজিটিভ কথা বলেন। মানে এটা তাদের মানে সার্জিসকে তো বলেও একটা পোস্ট করানো যায় না যে ভাই আপনি আমার পক্ষে একটু করে কথা, এটা যদি কেউ বলার পরেও কি সে পোস্ট করবে? সে তো বুঝে শুনেই পোস্ট করে, এবং নিশ্চয়ই পোস্টের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। মানে এর আগেও এই হাসনাত যেদিন ওয়াকারের ব্যাপারে কথা বলেন, যে ওয়াকার তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা কে আবার ফিরিয়ে আনা, বা আওয়ামী লীগকে আবার রিফাইন একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি হাসনাতকে চাপ দিচ্ছিলেন। তারপর পরেও কিন্তু আমরা সার্জিসকে দেখেছি যে তিনি হাসনাতের বিপক্ষে গিয়ে তারপর সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট করেছেন। এটার কারণ কি? এরকম কেন হচ্ছে? প্রথম কথা, আসসালামু আলাইকুম ভাই। প্রথম কথা হলো গিয়া, আমি সেনাবাহিনী যে জায়গাটাতে বলতেছে, বা আপনি বললেন যে আপনার কাছে একটা ইন্টারনাল অর্ডারের ব্যাপারে খবর আছে, তো আমি, আপনি, পিনাকিদা, কনক সারওয়ার, মুস্তাফিজ, আমরা যতই বলি না কেন, তার থেকে গুরুত্বপূর্ণ হলো কাজে করে দেখানো। তো সেনাবাহিনী, আমি তো প্রশংসা করব, সেনাবাহিনী যেভাবে উদ্ধার কাজটা করছে, যেভাবে মিডিয়াতে আসছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। সেই ব্যাপারে কিন্তু আপনারা কেউ বা আমি কখনো সেটা নিয়ে প্রশ্ন করি নাই। আমাদের প্রশ্ন ছিল দুর্নীতির কারণে, অদক্ষতার কারণে, এবং শেখ হাসিনার কথা জি হুজুর বলে মেনে নিয়ে আমাদের বৈমানিক শুধু না, আমাদের দেশের শিশুদেরকে, সাধারণ নাগরিকদেরকে এই ধরনের একটা পুরনো বিমান, যেটা নতুন বিমান হিসেবে কেনা হয়েছিল, সেই ঘটনা, সেটাই আমাদের সবার ফোকাস ছিল। কিন্তু সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা শুধু এটা না, এই সেনাবাহিনীর লোকজন গিয়ে, এবং আমি একদম ওই স্কুলের শিক্ষকের কাছে শুনেছি, তারা গিয়ে তাদের একটা দল তো উদ্ধার কাজ করেছে, 2-3 জন গিয়ে তারা প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করেছে সিসি ক্যামেরার ফুটেজ এটা কোথায়। সেখান থেকে তার মেমোরি কার্ডটা যা যা আনার দরকার সেই হার্ড ডিস্ক গুলো নিয়ে এসছে। তারপরে রাতের বেলায় কেন তাদেরকে বালতির ভিতরে করে হাড়গোড়, তারপরে এগুলো নিয়ে, লাশ নিয়ে বের হতে হবে? মাইলস্টোনের স্টুডেন্টরা তো সেনাবাহিনী সেখানে গিয়েছে, সেটার বিপক্ষে ছিল না, তারপর তাদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের গায়ে হাত তুলেছে, সেই কাজগুলিও তো এই সেনাবাহিনী করেছে। জি, মানে আমিও সেই পয়েন্টে আসছি, সেনাবাহিনী যে কাজটা করেছে, বা সেনাবাহিনী কাজের মাধ্যমে প্রমাণ করবে, তার তো কাউকে শাটডাউন করানো, কাউকে মারধর করা, ভিতরে ঢুকে, যারা চিন্তা করেন, যেই পিতার, মাতার, ভাই বোনের
সন্তান বা ভাই বোন এই দুর্ঘটনার মধ্যে পড়ছে, তাদের মানসিক অবস্থাটা কি, সেই অবস্থা তাদের আপনি পিটাইতেছেন। আপনাকে একটা সত্য প্রতিষ্ঠা করবার জন্য পিটানোর দরকার হয় না, কাউকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার হয় না, ভয় দেখানোর দরকার হয় না। আপনারা যদি ভালো কাজ করে থাকেন সেটার প্রশংসা লোকে করবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে যে না, আপনারা যে কাজটা করতেছেন আপনারা ইমানদারির সাথে সেই কাজটা করেন নাই, এই 15 বছরে করেন নাই, এবং 15 বছরে আপনাদের অভ্যাস হয়ে গেছে লোকের মুখ বন্ধ করার জন্য, তাহলে আপনারা ভুল করতেছেন। এখন এটা হলো কি, তাদের প্যানিকের কারণে তারা করতেছে। এই ব্যাপারটাতে আমি একটু আসবো। তার আগে সার্জিসের ব্যাপারে যে জিনিসটা আপনি বলছেন, সার্জিস আলম অবশ্যই বিপ্লবের একজন, হাজারো কর্মী এবং নেতা। প্রথম কথা, বিপ্লবে কোনো নেতা ছিল না। বিপ্লবে নেতা থাকলে কোনোদিন এই বিপ্লব সফল হতো না। সেটা বিএনপিও পারে নাই, কেউ পারে নাই। নেতা দিয়ে কাজ হয় না, সেটা ছাত্র জনতা বুঝাই দিছে। আপনারা সমন্বয়ক হিসেবে সামনে ছিলেন, সেই কারণে লোকে আপনাদের চিনে। বাট আমি আপনারা তো নেতা মানি না, বা আপনাদের কাউকে আমি মানি, মাঠের সানজিদাকে আমি নেতা মানি। বাট এখানে নেতা থাকে কোনো, তো এখন সমস্যা হলো আপনারা হয়ে গেছেন নেতা। আর সার্জিস এই কথাগুলো বলতেছেন, আমি ঐক্যে বা তাদের যে একটা স্পিরিট এখন পর্যন্ত আছে, এনসিপি তো আমি বিশ্বাস করি না, ছাত্র শক্তিতে বিশ্বাস করি, তো সেইখানে আমি সেটাকে দুর্বল করতে চাই না। বাট আমি যতদূর জানি, এবং এটা ইভেন বিভিন্ন মিডিয়াতেও আসতেছে, এনসিপির শীর্ষ পর্যায়ের 2-3 জন নেতা, তারা যে আগে থেকেই কম্প্রোমাইজ ছিলেন, অথবা তারা ডিজিএফআই এর আশ্রয় ছিলেন, ডিজিএফআই এর প্রোটেকশনে থেকেই আন্দোলনের নামে সেই সময় জয়েন করছিলেন, এবং সেগুলোর ভিডিও ফুটেজ বা ছবি, সিসিটিভি ফুটেজে তারা ডিজিএফআই এর মেসে কোথায় ছিলেন, কার সাথে ঘুরতেছেন, কার সাথে বৈঠক করতেছেন, সেগুলো কিন্তু এনসিপির ভিতরে অনেকে জানে, এবং দেশের জনগণ কিছু একটা অংশ জানে। আমরা এই জিনিসগুলা এখন এক্সপোজ করতেছি না, বাট আমার মনে হয় সেইটা একটা ভয়, সেইটা একটা রশি তাদের কোমরে বেঁধে, সেই 2-3 জনের কোমরে বেঁধে রাখা হয়েছে, যে দেখো তোমাদের এই জিনিসগুলো কিন্তু পাবলিক যদি জানে যে তোমরা আসলে আন্দোলনের কোন পক্ষে ছিলা, তাহলে মুশকিল। সুতরাং বেশি বারবার বানা, আর মাঝে মাঝে আমাদেরকে একটু তেল দিবা, সেই কাজটা হতে করতেছে। বাট জনাব সার্জিস আলম, আপনি এখন নেতা হিসেবে প্রতিষ্ঠিত, আমি চাই না যে এই ব্যাপারে আপনার সাথে কনফ্রন্টেশনে যাইতে, বাট যখন আপনাদের কোনো দুর্বলতা দেখি তখন মনে হয় যে আসলে এখানে অন্য কিছুর ভয় বা টান আপনাদের মধ্যে আছে। আপনাদের ভয় থাকবে কেন? আপনারা এই অগ্রসেনানী হিসেবে এই বিপ্লবে ছিলেন। এখন একটু যদি আমাকে 3টা মিনিট সময় দেন, কর্নেল মোস্তাফিজ যে জিনিসগুলো বললো, সেখানে আমি ওই আহসানের ব্যাপারে কিছু, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে যে আহসান, সেই ব্যাপারে তেমন কিছু বলবো না। একটা হচ্ছে সে জেনারেল মোস্তাফিজের বড় ভাইয়ের ছেলে, মানে জেনারেল মোস্তাফিজের ভাতিজা, সেই সূত্রে হাসিনার কাজিন এবং জেনারেল ওয়াকারের শালা। তার এত যে দুর্নীতি জেনারেল মোস্তাফিজ সব কভার করেন। শুধু দুইটা আমি আপনাকে বলি, বিচারপতি সিনহা, প্রধান বিচারপতি সিনহাকে যখন চাপ দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করা হইলো এবং পদত্যাগে বাধ্য করা হইলো, এই কাজটা ডিজিএফআই এর হয়ে এই ভদ্রলোক করছিল, দি দেন কর্নেল আহসান। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো, এই এসআইবিএল ব্যাংক যেটা দখল করলো এস আলম গ্রুপ, সেটার দখল সে করাই দিচ্ছিল এই অফিসার। এখন এই ধরনের অফিসার মোস্তাফিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে তারাই প্রমোশন পাচ্ছে, ওয়্যারাজ যারা হাসিনার সময় বিভিন্ন ধরনের শাস্তি পাইছে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য, তাদের কাউকে একজনকে, আমি এখন পর্যন্ত যে লিস্ট দেখলাম, তাদের কাউকে তো প্রমোশন দেন নাই। কি অজুহাত? তারা কারণ শাস্তি পাওয়ার সাথে সাথে তারা পয়েন্টে বা ট্রেসে পিছনে চলে আসে, বলছে না তাদেরটা বিবেচনা করা হবে না। কেন বিবেচনা করবেন না আপনারা? এর মাঝে ইমরান ইবনে রৌফ, ইলিয়াস আপনার প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম, সে শুধু এনটিভি ভবনে আগুন লাগানো, হেফাজতে মানে শাপলা চত্বরে গুলি করে শত শত মুসল্লিকে বা নিরীহ ছেলেকে, মাদ্রাসার ছেলেকে মারা, দেন কোর্টের সামনে 7 মার্ডার বা অপহরণ, সেটা, এই ধরনের অনেক কাজে জড়িত, যেই ব্যাপারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলেও প্রশ্ন আছে বলে তাকে প্রমোশন হাসিনাও দিতে পারে নাই, হাসিনার প্রিয় লোক, তাকে এখন আপনি প্রমোশন দিচ্ছেন, অন রিটায়ারমেন্ট সে ব্রিগেডিয়ার জেনারেল হবে। তো এগুলা, এই পুরস্কারগুলো কেন দিতেছে? আপনার আমার রাগ হওয়ার কথা, বাট এই রাগের পিছনে আমি বলি আসলে জাতির জানা উচিত আসলে কি হয়েছিল। 5ই আগস্ট আমাদের যেই বলেন যে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী হাত মিলায় বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল, হাসিনাকে দেশ ছাড়া করছিল, আমি বলি যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী হাসিনার কখনোই 5 তারিখে যাওয়ার কথা ছিল না। হাসিনার প্ল্যান ছিল 6 তারিখ বিকালে সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে যে ঠিক আছে, প্রয়োজন হলে আমি ক্ষমতা ছেড়ে দিতে পারি, আপনারা দেশবাসী যদি চায় আমি নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকারের আদানে। এইভাবে সে একটা আদেশ দিয়ে সে হয় কুমিল্লা সেনানিবাসে গিয়ে 3-4 দিন থাকবে,
অথবা সিচুয়েশন খারাপ হলে সে ভারতে চলে গিয়ে থাকবে, বাট দেশের লোক জানতে পারবে না, দেশের লোক জানবে সে আছে। এইভাবে প্ল্যান ছিল। বাট 3 তারিখ থেকেই মোটামুটি একটা ধারণা করা হয়, বোঝা যায় যে না, হাসিনা টিকতে পারবে না হয়তো এইভাবে দেশে থেকে। তখন 3 তারিখে কিন্তু এই মেজর লেফটেন্যান্ট জেনারেল মুজিব, দেন আমাদের জেনারেল তারেক সিদ্দিকী, খুনি জিয়াউল আহসান, মেজর জেনারেল জুবায়ের, এরা কিন্তু মিটিং করে তারেক সিদ্দিকীর বাসায় ভারতের যে স্টেশন কমান্ডার আছে রয়ের তার সাথে, এবং ওইখানে প্ল্যানটা চূড়ান্ত হয়। 12 জনের প্যাসেঞ্জার লিস্ট, যে সেখানে যাবে, সাথে প্যাসেঞ্জার লিস্টে যে যাইতে পারে নাই সে হইল গিয়া আমাদের দরবেশ, সে আমেরিকান এম্বাসিতে আটকা পড়ে গেছিল বলে যেতে পারে নাই। তো দেখেন 3 তারিখে যখন এটা হলো তখন কিন্তু প্ল্যান ছিল যে 6 তারিখে যাবে, 6 তারিখের ফ্লাইট সমস্ত প্যাসেঞ্জার লিস্ট। বাট যখন 5 তারিখে আমাদের ছাত্র জনতা চলে আসলো গণভবনের একদম কাছে, সেই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকার ছুটে গেলেন গণভবনে। উনি গেছিলেন, কিন্তু ওনাকে পিস্তল দেখানো হয়েছে, ওনাকে ভয় দেখানো হয়েছে। এগুলা ভাই গল্প বানানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য যে উনি কত বড় লাইফ রিস্ক নিছিলেন। যেটা হচ্ছে উনি তাকে এই পতিতা হাসিনারে বললেন যে আমাদের যে প্ল্যান ছিল 6 তারিখে আপনি যাবেন, সেটা আগামীকালকে, সেটা তো হইতেছে না, এখন হাতে খুব কম সময়, মাত্র 15-20 মিনিট আছে, এর মধ্যে আপনারা যেতে হবে। তো খুনি হাসিনা তখন রাগ করে যে না, তোমার তো দায়িত্ব ছিল আগামীকাল পর্যন্ত ঠেকায় রাখা, যাতে আমি সেফলি একটা ভাষণ দিয়ে যেতে পারি। তখন সে যায়, বাট সে প্রমিস করে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, কোথাও কোনো পরিবর্তন আসবে না, বিকজ হাসিনা কয়েকদিন পরে ফেরত আসবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এ তখন সে যায়। এখন সমস্যা হয়ে গেল কি ভাই, যাদেরকে তারপরে জেনারেল ওয়াকার বিভিন্ন সময় চাকরি থেকে 5 তারিখের পরে চাকরিচ্যুত করছেন, অথবা এই যে দেখেন মেজর জেনারেল সারওয়ার, তাকে 10 ডিভ থেকে নিয়ে টি বোর্ডে দিছে। তারপরে যারা ডিজিএফ এর যারা ভারতে পালা গেছে তাদের কথা আমি বলতেছি না। দেন মেজর জেনারেল কবির, তাকে স্কুল অফ ইনফ্যান্ট অ্যান্ড ট্যাকটিক্সে নিয়ে যাওয়া হয়েছে। মেজর জেনারেল আমিন, আনসারের ডিজি, তাকে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। দেন হু এলস, মুস্তাফিজ দ্য আদার মেজর জেনারেল, যাকে মোফাতে রাখা হয়েছে। মেজর জেনারেল মাহবুবুর রশিদ, কদমবস্তি জেনারেল, তাকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এরা সবাই কিন্তু চাকরিতে আছে। এই চাকরিতে থাকা, দেশে থাকা পার্টি যারা ভারতে পালায় গেছে, খালেদ মামুন, মামুন খালেদের কথা আমি পরে আসতেছি। খালেদ মামুন রিটায়ার চলে গেছে অলরেডি। না, সে তো দেশেই আছে। না, বাট উনি দেশে আছেন, মেজর জেনারেল মামুন খালেদ। এবং আমার প্রশ্ন থাকবে গুমকুম, না মামুন খালেদ না, এটা হচ্ছে 21 লং কোর্সের মামুনের কথা বলতেছে ভাই। 21 লং কোর্সের মামুন, সে অলরেডি আর্টিলারি, হ্যাঁ সে আছে। আর 5th লং কোর্সের যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি কিন্তু দেশে আছেন। গুমকুম কমিশন চিল্লাইতেছে যে তাকে কেন, আমরা কেন লোকদের দেওয়া হলো না। আরে ভাই, অ্যাটলিস্ট লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে আপনারা কার্যকরী ব্যবস্থা নেন, তারপর বাকি কথা। তো যেটাতে আসতেছিলাম, এখন এই পার্টি যারা ভারতে পালা গেছেন, 2 জন আছেন দুবাইতে, এবং যারা দেশে আছে তারা কিন্তু সার্ভিং এখনো চাকরিরত, বাট তাদেরকে একটু কোনায় সরায় দেওয়া হয়েছে। তারা মিলে এখন তাদের চিন্তা, আমাদের তো সরায় দেওয়ার কথা ছিল না, আমাদের তো শপথে থাকার কথা ছিল। তো জেনারেল ওয়াকার আমাদের সাথে বেইমানি করছে, জেনারেল ওয়াকার আমাদেরকে সরানোর কথা না, সুতরাং জেনারেল ওয়াকার খারাপ। আর এদিক থেকে জেনারেল ওয়াকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। বিপ্লবের যারা পক্ষের তাদেরকেও উনি ন্যায় বিচার করতেছেন না। জেনারেল ওয়াকার মাঝামাঝি জায়গায় আছেন। আর এই যে গোষ্ঠী যারা হাসিনার পালিত, এখনো বাংলাদেশে চাকরি করতেছে, সেনাবাহিনীতে বসে আছে, এবং অথবা সেনাবাহিনীর বাদে অন্যান্য টি বোর্ড, জেনারেল সার্ভার টি বোর্ড আছে, তারা করতেছে কি, ঘুট পাকাইতেছে। ঘুট পাকায় জেনারেল ওয়াকারের উপর প্রেশার দিতেছে যে তুমি অনেক করছো আমাদের সাথে অন্যায়, এখন বিপ্লবের পক্ষের কেউ যাতে না আসে, অ্যাটলিস্ট 5 বছর পরে যাতে আমরা সেফ থাকি, তোমাকে আনতে হবে কাদের, সামনের দিকে প্রমোশন দিতে হবে। এই যারা হাসিনার পালিত, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত, ব্যাংক বেচাকেনার সাথে জড়িত, তাদেরকেই তুমি দাও। বাকি কে কি বলতেছে সেগুলা মাথায় নিও না। এই হচ্ছে সিচুয়েশন, যে আমরা পুরাটা সত্যি যখন জানি, বুঝবো যে কখনো অ্যাকচুয়ালি কেউ বিপ্লবের পক্ষে এসে দাঁড়ায় নাই। শুধু গা বাঁচানোর একটা সময় ছিল, তারা সেই গা বাঁচাইছেন। সেই সময় বিপ্লব বাংলাদেশের জনগণ আনছে। আপনি জেনারেল ওয়াকার কাছে জিজ্ঞাসা করেন আপনি কি বিপ্লব আনছেন, উনি কিন্তু বলবেন না। উনি বলবেন না আমি সংবিধান রক্ষা করছি।